আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি মোবাইল ফোনের মধ্যে নেটওয়ার্ক সেকশনটি একটি গুরুত্বপূর্ণ সেকশন। তো অনেকে আমাকে নেটওয়ার্ক সেকশন নিয়ে ভিডিও দেওয়ার জন্য বলেছিলেন। তো যার কারণে আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকে আমি আপনাদেরকে এটিপি আইসি সম্পর্কে স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে জিনিসগুলো বোঝাবো যে আসলে এটিপি আইসির কী কাজ এবং এর কয়েকটা ভোল্টেজের লাইন রয়েছে কোনটা কি এবং এটি কিভাবে কাজ করে এবং ফোনের মধ্যে আপনি কিভাবে এটিপি আইসি চিনবেন এবং এটিপি আইসির জন্য কি কি সমস্যা হতে পারে বিস্তারিত সব কিছু। তো চলুন শুরু করা যাক। সাধারণত এপিটি আইসি ব্যবহার করা হয় যেই ফোনের মধ্যে 4G এবং 5G রয়েছে সেই ফোনের ক্ষেত্রে। তো এই আইসিটি ব্যবহার করা হয় কোয়ালকম এবং স্যামসাং ফোনের ক্ষেত্রে পাওয়া যায়। তবে মিডিয়াটেক এবং স্পিডট্রাম সিপিইউ যুক্ত যেই ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর ক্ষেত্রে এটিপি আইসির বদলে তারা পাওয়ার আইসির মধ্যে এটিপি আইসি অ্যাডজাস্ট করে দিয়েছে, মানে পাওয়ার আইসির মধ্যে এটিপি আইসি কম্বো করে দিয়েছে। তো যার কারণে এক্সট্রাভাবে এটিপি আইসি এখনও মিডিয়াটেক বা স্পিডট্রাম ফোনের ক্ষেত্রে পাওয়া যায়নি। তো সাধারণত কোয়ালকম এবং স্যামসাং ফোনের ক্ষেত্রে এটিপি আইসি এক্সটার্নালভাবে পাওয়া যায়। তো এটিপি আইসি আমরা কিভাবে চিনব? এখানে দেখেন, প্রথমত এটা হচ্ছে এটিপি আইসি এবং এই এটিপি আইসির পাশে একটি বাক কয়েল থাকবে। আমি আরেকটা ফোন থেকে দেখাই, একটা স্যামসাং ফোন থেকে দেখাই। সাধারণত ব্যাটারি কানেক্টরের আশেপাশে হয়তো ছোট কিছু সেকশন থাকে ফোনের মধ্যে, ছোট টিন থাকে দেখবেন, ওগুলোর মধ্যে ভিতরে থাকতে পারে। আবার দেখা গেল নেটওয়ার্ক সেকশন ছাড়া নেটওয়ার্ক সেকশনের প্রতিবেশী মানে পাশের সেকশনে আপনি পেতে পারেন। তো এখানে এটিপি আইসি হচ্ছে যে এইটা, ওকে, এটার পাশে কিন্তু একটা বাক কয়েল লাগানো আছে। বোঝার উপায় কি? জাস্ট এখানে একটা বাক কয়েল লাগানো থাকবে। আমি আরেকটা ফোন থেকে দেখাই, রেডমি নোট 10 প্রো থেকে দেখাই। নোট 10 প্রো ফোনের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এর পেছনের পার্টে এখানে এই যে এটা হচ্ছে আপনার এপিটি আইসি। এখন এপিটি আইসির পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বাক কয়েল থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি এপিটি আইসির পাশে একটা বাক কয়েল পাওয়া যাবে, সেটাই হচ্ছে আমাদের এপিটি আইসি, ওকে। এবং আইসিটা একটু ছোট সাইজ হবে, এখানে কিছু বল থাকবে আইসির মধ্যে, একটা ছোট স্বচ্ছ আইসি থাকবে, ওকে। এখন কথা হচ্ছে যে এটিপি আইসির কাজ কি? এটিপি আইসির কাজ হচ্ছে মোবাইল ফোনের মধ্যে নেটওয়ার্ক সেকশনের মধ্যে একটা ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা এটিপি আইসি প্রদান করে এবং এটা অনির্দিষ্ট একটা ভোল্টেজ, কোনো নির্দিষ্ট না। এখানে দেখেন, আমি যখন ডায়াগ্রামটা আপনাদেরকে বুঝাবো তখনই আপনারা বুঝতে পারবেন। এখানে সাধারণত এই ফোনের ক্ষেত্রে রেডমি নোট 10 প্রো, আমি একটু রেডমি নোট 9 প্রো দিয়ে বুঝাই। এখানে ফোনের নেটওয়ার্ক সেকশনের যেই আরএফআইসি, এটা হচ্ছে আরএফআইসি এবং এই আরএফআইসির কাজ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করা, অর্থাৎ নেটওয়ার্ক তৈরি করা। তো এই নেটওয়ার্ক তৈরি করে সে আবার এটা পিএফওর কাছে পাঠিয়ে দেয়। পিএফও কী করে? এই নেটওয়ার্কটাকে বুস্টিং করে, মানে আরও বাড়িয়ে দিয়ে সে এন্টিনার কাছে ট্রান্সফার করে এবং বাড়ানোর জন্য তার এক্সট্রা কিছু অন্যান্য জায়গা থেকে ভোল্টেজ দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের 2G পিএ এবং আরেকটা পিএ থাকে, সেটা হচ্ছে আমাদের 4G পিএ। তো যেই ফোনের মধ্যে 5G থাকে সেটার মধ্যে তো অবশ্যই 5G পিএ লাগানো থাকে, 4G 5G পিএ। এখানে এই যে পিএটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ফুল মিনিং হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার, ঠিক আছে। নেটওয়ার্কের যে পাওয়ার থাকে সেটাকে এমপ্লিফাই করে, মানে বুস্টিং করে। তো এখানে দুইটা লাগানো হয়েছে, একটা 2G এবং আরেকটা হচ্ছে 3G 4Gর ক্ষেত্রে, বা কখনো কখনো এখানে এক্সট্রা আরেকটা লাগানো থাকতে পারে। তো এখানে দেখেন, এখানে যে আইসিটা আছে এটা কিছু ভোল্টেজ এই পি এর কাছে ট্রান্সফার করে। এখানে আমি আপনাদেরকে এখন স্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখাই। তো বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামের মধ্যে আপনারা সোজা স্কেমেটিকে চলে আসবেন। আপনি সলিউশন ডায়াগ্রাম আপনার কাছে কোনো ফোনে না থাকলেও স্কেমেটিকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো রেডমি নোট 9 প্রো আমরা এখান থেকে খুঁজবো। স্কেমেটিকে আসার পরে রেডমি নোট 9 প্রো, রেডমি নোট 9 প্রোতে আসার পর এখান থেকে আমরা স্কেমেটিকে ক্লিক করব। তো অলরেডি আমার এখানে ক্লিক করাই আছে এবং এখানে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, লেআউট, ঠিক আছে। দুইটা জিনিস প্রয়োজন হবে। তো প্রথমে আমরা ফাইন্ড আউট করি যে এটিপি আইসি আমাদের এই ফোনের মধ্যে কোনটা। তো যেহেতু এটার পাশে একটা বাক কয়েল লাগানো আছে, এটাই হচ্ছে এটিপি আইসি এবং এটা ফোনের যে সিমের বেস থাকে সিমের বেজের উপরে আছে, ওকে। তো আমরা এখানে লেআউট থেকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের এটিপি আইসিটা কোথায় আছে, ওকে। তো এই লেআউট থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে L3501, L মানে হচ্ছে কয়েল। তো এখানে একটা বাক কয়েল লাগানো ছিল, সেটা আমরা দেখেছিলাম। এবং যেগুলো আইসি সেখানে অবশ্যই একটা ইউ থাকবে, U3501 লেখা আছে, এটা হচ্ছে আমাদের এটিপি আইসি। তো এটাকে প্রথমে আমরা কিবোর্ড দিয়ে কপি করে নিব, এই লেখাটা 3501 কপি করলাম আমি। কপি করার পর আপনি এবার স্কেমেটিকের মধ্যে যাবেন, যাওয়ার পর আপনি এখানে সার্চ জুম করবেন, আগে জুম করার পর তারপর হচ্ছে এখানে সার্চ করবেন। আমি এই যে এখানে ওই নাম্বারটা লিখে দিলাম, মানে
এখানে যেই আইসির নাম্বারটা আছে সেটা এখানে লিখে দিলাম। লেখার পরে আমি এখানে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু অপশন দিবে, মানে এটার কয়টা রেজাল্ট আসছে, কয়টা এই নামে কয়টা জিনিস আছে সেটা থাকবে এখানে। এখান থেকে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা মার্ক হয়ে গেছে। আমরা একটু জুম আউট করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এটিপি আইসি। ওকে, তো এখানের কোন পিনের কি কাজ সেই সম্পর্কে এখন আমরা স্কিমেটিক ডায়াগ্রাম এইটা থেকে বুঝবো যে কোনটার কি কাজ। দেখেন এখানে প্রথমত ভিডিডি ভ্যাট, এটার যে লাইন এটা হচ্ছে ভিপিএস পাওয়ার। ঠিক আছে, ভিপিএস পাওয়ারটা আমরা জানি যে মোবাইল ফোনের বর্তমান যেই আপডেট ফোনগুলো সেগুলোর ক্ষেত্রে ব্যাটারির লাইনগুলো প্রথমত চার্জিং এসিতে যায় এবং চার্জিং এসি থেকে একটা পিউরিফাই হয়ে ডিসি টু ডিসি কনভার্টেড হয়ে একটা বাক কয়েলের মাধ্যমে একটা লাইন বের হয়, সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার। আপনারা আমাদের ইতিপূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন, সেখানে আমরা ভিপিএস পাওয়ার নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মূল ব্যাটারির যে লাইনটা, সেই লাইনটাকে পিউরিফাই করে যেই চার্জিং এসির মাধ্যমে যে লাইনটা আউটপুট হয় সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার। তো এই লাইনটার সাথে সম্পৃক্ত ক্যাপাসিটার আছে, ইটস ডাজেন্ট ম্যাটার। এখানে প্রথমে লাইনটা হচ্ছে ইনপুট হয়, মানে এই আইসিটা চলার জন্য একটা ভোল্টেজ প্রয়োজন হয় যেটা ডিরেক্টলি ব্যাটারির থেকে চার্জিং এসি থেকে যেই ভিপিএস পাওয়ারটা আসে সেটা এখানে আসে। তো এখানে এই আইসিটার নাম হচ্ছে আপনার কিউইটি 4101। তো কিউইটি 4101 হচ্ছে কোয়ালকম ফোনের একটা এই এপিটি আইসির একটা মডেল নাম্বার। ঠিক আছে, তো এখানে প্রথমে একটা লাইন ইনপুট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিবেট সুইচ, মানে এই যে ভোল্টেজটা যে এখান থেকে আসছে এটা আসছে কিনা বা কতটুকু আসছে, ঠিকভাবে আসছে কিনা বা এই লাইনটার মধ্যে কোনো শর্টিং হয়েছে কিনা সব কিছু চেক করার জন্য একটা লাইন এখানে সম্পৃক্ত করা আছে আরেকটা লাইনের সাথে। এটা হচ্ছে এই লাইনের সুইচিং লাইন। ঠিক আছে, এবং এর সাথে একটা ক্যাপাসিটার সম্পৃক্ত আছে, এটার সাথে আবার একটা গ্রাউন্ডের সুইচিং লাইন আছে। ঠিক আছে, যে গ্রাউন্ড ঠিকভাবে পাচ্ছে কিনা সেটার একটা সুইচিং লাইন। ওকে, তো সুইচিং লাইনটা আশা করি বুঝাইতে পারছি যে এখানে এই ভিপিএস পাওয়ারটা ঠিকভাবে এখানে আসছে কিনা সেই লাইনটা চেক করার জন্য আরেকটা লাইন রাখা হয়েছে, যে তুই জাস্ট দেখবি যে এখানে ভিপিএস পাওয়ারটা ঠিকভাবে আসে কিনা। যদি না আসে তাহলে এই আইসিটা কাজ করা বন্ধ করে দিবে। ঠিক আছে, বা যদি দেখে যে এখানে কম আসতেছে বা বেশি আসতেছে বা শর্টিং হয়েছে, তখন এই লাইনের মাধ্যমে আইসিটাকে অফ করে দেওয়া হয় বা লাইনগুলো ব্লক করে দেওয়া হয়। ওকে, তো এখানে নিচে আরেকটা লাইন আছে, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর লাইন 10 এম্পিয়ার 1.8। আচ্ছা, তো এখানে এই লাইনটার কাজ হচ্ছে এই আইসিটা চলার জন্য দুইটা ভোল্টেজ প্রয়োজন হয়। এক হচ্ছে ব্যাটারি থেকে যে চার্জিং এসি থেকে যে ভিপিএস পাওয়ারটা তৈরি হয় সেটা হচ্ছে এই আইসির মধ্যে আসে, এবং দ্বিতীয়টা হচ্ছে পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আসে 1.8, মানে এখানে আসে 3.7 এবং এর নিচে এখানে আসে হচ্ছে 1.8 ভোল্টেজ। তো এই দুইটা ভোল্টেজ প্রয়োজন হয় এই ভিপিএস আইসির ক্ষেত্রে। তারপর আমরা একটু নিচের দিকে যাই, এখানে ইউএসআইডি, এখানে একটা লাইন গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত। তারপর এখানে দুইটা লাইন আছে এস ডাটা এবং এস ক্লক, মানে হচ্ছে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক। এই লাইন দুটো আসে হচ্ছে সিপিইউ থেকে। তো যেখানে আপনি আরএফএফই 5 ডাটা, রেডিও ফ্রিকোয়েন্সি ডাটার যে লাইন এবং রেডিও ফ্রিকোয়েন্সি সিএলকের যে লাইন, এই লাইন দুটো শুধু এখানে আসবে না, অন্যান্য লাইনের ক্ষেত্রেও যাবে, মানে পিএফওর মধ্যেও যেতে পারে অথবা আবার আরএফআইসির মধ্যেও এটা সম্পৃক্ত থাকে। তো এই লাইন দুইটা মূলত হচ্ছে প্রোটোকলের লাইন, নেটওয়ার্ক ডাটা এবং সিএলকে প্রোটোকলের কাজ করে। এখানে এই দুটা লাইন চলার জন্য 1.8 ভোল্টেজটা এখানে ব্যবহৃত হয় এই দুইটা লাইনের শক্তি দেওয়ার জন্য। তারপর এখানে নিচে আছে গ্রাউন্ডের লাইন, এবং এখানে উপরে যেই দুইটা লাইন রয়েছে এই দুইটা লাইন হচ্ছে এনসির লাইন, নো কানেকশন। তারপর এখানে এই যে ভোল্টেজ নেওয়ার মাধ্যমে এবং কন্ট্রোলিং প্রোটোকলের লাইন নেওয়ার মাধ্যমে এখানে একটা ভোল্টেজ বের হয়, সেটা হচ্ছে ভোল্টেজ আউট এলডিও ভিপিএ এপিটি। ঠিক আছে, ভিপিএ মানে হচ্ছে ভোল্টেজ ফর পাওয়ার এমপ্লিফায়ার। তো এটা এমপ্লিফায়ার মানে দেখেন এখানে আমাদের নেটওয়ার্ক সেকশনের যে এমপ্লিফায়ারগুলো আছে, এই যে পিএ আছে যেই পাওয়ার এমপ্লিফায়ার, তারপরে এই যে এখানে একটা আছে দুইটা, একটা হচ্ছে 2G এবং আরেকটা হচ্ছে 3G 4Gর জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে। তো এখানে কয়েকটা ভোল্টেজ প্রয়োজন হয়, একটা হচ্ছে ভিপিএস পাওয়ার যে লাইনটা এখানে সম্পৃক্ত হয়েছে এই আইসির সাথে, এবং আরেকটা ভোল্টেজ হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেটর 1.8 ভোল্ট যেটা পাওয়ার আইসি থেকে আসে।
এবং আরেকটা ভোল্টেজ প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভিপিএ। তো ভিপিএ এখানে কত ভোল্টেজ থাকে? সাধারণত আপনি একটা ফোন যখন এখানে সিম ছাড়া আপনি মাপতে যাবেন, তখন এখানে আপনি 0.6 ভোল্টেজ পাবেন, এবং যখন আপনি সিম লাগিয়ে একটা ফোন রানিং অবস্থায় এখানে ভোল্টেজ মাপবেন, তখন এখানে 0.6 থেকে 3.7 ভোল্ট পর্যন্ত আপনি পাবেন। যদি এখানে 3.7 ভোল্ট বা 0.6 থেকে 3.7 পর্যন্ত ভোল্টেজ না পান, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ভিপিএ লাইনের সমস্যা হয়েছে। এই লাইনটা সমস্যা হওয়ার জন্য দায়ী থাকতে পারে ভিপিএ লাইনে যে আইসি আছে এবং এর আশেপাশের কম্পোনেন্ট আছে, বা লাইনটাও মিসিং হইতে পারে, বল মিসিং হইতে পারে। তো এগুলো অবশ্যই বুঝতে হবে। তো এখন ভিপিএ যে ভোল্টেজটা, এটা আসলে কিভাবে কাজ করে? সাপোজ ধরেন আপনি ফোন নিয়ে জঙ্গলে যাবেন, সেখানে গেলে কিন্তু আপনার এই ভিপিএর মধ্যে ফুললি ভোল্টেজ টানবে। তখন এই ভিপিএর যে আইসিটা আছে, সে তখন বুঝবে যে এখানে নেটওয়ার্কের টাওয়ার কম, আশেপাশে কোনো জঙ্গল, গ্রাম, কোনো নেটওয়ার্ক নাই, টাওয়ার নাই, খুব অল্প ফ্রিকোয়েন্সি। তো সেখানে এই এটিপি আইসি কি করবে? এখানে ফুল ভোল্টেজ দিবে, মানে তার যত শক্তি আছে, মানে 3.7 ভোল্টটা ফুললি দিবে। আবার যখন আপনি ঢাকার মেইন পুরান ঢাকায় চলে আসবেন, যেখানে টাওয়ার আর টাওয়ার, সেখানে কিন্তু 0.6 বা একটু কম বেশি দিতে পারে ভোল্টেজ। তাহলে বুঝতে পারছেন আশা করি যে এটা কাজ করে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী। যেখানে আপনার নেটওয়ার্কের টাওয়ার বেশি, সেখানে অল্প কিছু ভোল্টেজ এখানে সাপ্লাই হয় পিএটা চলার জন্য। আবার যদি আপনি জঙ্গলে চলে আসেন, যেখানে কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না, সেখানে ফুল ভোল্টেজ এখানে সাপ্লাই দিবে। তাহলে এটা বোঝা গেল যে যখন যেই সিচুয়েশন, যখন আশেপাশে নেটওয়ার্কের টাওয়ারটা খুব ভালো পাওয়া যায় যেসব এলাকার মধ্যে, সেখানে এই ভিপিএ অল্প কিছু ভোল্টেজ এখানে সাপ্লাই দিবে। আবার যখন আপনি ফরিদপুরে যাবেন, বা নোয়াখালীর একদম মাঝখানে গ্রাম, বা বরিশালের বরিশালের আপনি চরবিজয় গেলেন সেখানে, বা আপনি সেন্ট মার্টিন গেলেন, সেখানে কিন্তু টাওয়ার খুব কম পাওয়া যায়। তারপর আপনি যদি রাঙামাটি যান, অথবা আপনি যদি জাফলং যান, সেখানে খুব অল্প নেটওয়ার্ক পাওয়া যায়। সেখানে কিন্তু আপনার এটিপি আইসি বুঝতে পারবে যে আপনি জাফলংয়ে আসছেন, তখন আপনার নেটওয়ার্কটা বাড়ানো দরকার, বুস্টিং বেশি করা দরকার। তখন সে অতিরিক্ত পরিমাণ ভোল্টেজ দিয়ে হলেও যথাসাধ্য চেষ্টা করে ফোনের নেটওয়ার্কটাকে কন্ট্রোলে আনবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল কি যে এটার কাজ হচ্ছে, যখন আশেপাশে নেটওয়ার্কের টাওয়ার কম থাকে, তখন সে একটু বেশি ভোল্টেজ দিয়ে নেটওয়ার্কটাকে একটা পরিমাপে নিয়ে আসে। আবার যখন আপনি ভালো এক জায়গায় চলে আসবেন, যেখানে অলরেডি সব সময় নেটওয়ার্ক পাওয়া যায়, সেখানে অল্প কিছু ভোল্টেজ দিয়ে এটাকে চালাবে। তো এই আইসিতে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার ফোনের মধ্যে নো সার্ভিস প্রবলেম আসতে পারে, রেডিও অফ প্রবলেম আসতে পারে। তো এখানে আমাদের স্কেমেটিক ডায়াগ্রামের আরেকটা জিনিস কিন্তু এখনও দেখানো হয়নি, সেটা হচ্ছে যে এই যে ভোল্টেজ আউটপুট এলডিও, যেটা হচ্ছে এপিটি লাইনে ট্রান্সফার করে, ভিপিএ লাইন, এটা এখানে নির্দিষ্ট কোনো ভোল্টেজ থাকে না, অনির্দিষ্ট ভোল্টেজ থাকে, আমরা জানি। তো তার পাশাপাশি এখানে ভি সুইচ, ভোল্টেজ সুইচিং, এখানে একটা কয়েল লাগানো থাকে, যেই কয়েলটা সাধারণত আপনার 1 মাইক্রো হ্যানরি থেকে 1.5 মাইক্রো হ্যানরি হয়ে থাকে। আপনি যদি কোনো একটা কয়েলের হ্যানরি মাপতে চান, সেক্ষেত্রে আপনাকে এলসিআর মিটার কিনতে হবে, এবং সেটার মাধ্যমে আপনি একটা কয়েল পরিমাপ করতে পারবেন। সাধারণত মাল্টিমিটার দিয়ে বিপ আসলে আমরা মনে করি ভালো, বাট বিপ আসলে অনেক সময় নষ্ট থাকে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এই লাইনটা ভি সুইচিংয়ের লাইনটা এটার সাথে সম্পৃক্ত, এবং এই দুইটা মিলাইয়া হচ্ছে ভোল্টেজটা সাপ্লাই করে। এই দুইটা লাইন দেওয়া হয়েছে কারণ ভোল্টেজ সুইচিং সবসময় চোখে চোখে রাখবে যে ভোল্টেজ আউটপুট এলডিও লাইনটায় ঠিকভাবে ভোল্টেজ দিচ্ছে কিনা, বা কম দিচ্ছে না বেশি দিচ্ছে, নাকি আন্দাজে ভোল্টেজ দিচ্ছে। মানে ধরেন আপনি এক জায়গায় চাকরি করেন, এবং আপনি ঠিকভাবে কাজ করতেছেন কিনা সেটা দেখার জন্য একটা ম্যানেজার রাখা হয়েছে। তো এটাই হচ্ছে জিনিসটা, এই ভোল্টেজ সুইচিংয়ের লাইন। ঠিক আছে? আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এখানে যেই লাইনগুলো আমি বুঝাইলাম, এখন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবার ভিডিওটা টেনে টেনে দেখবেন। তো অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রামের মধ্যে ভিপি এর জায়গায় ভি পাম লেখা থাকতে পারে, তাহলে আপনারা বুঝবেন যে ভিপি আর ভি পাম একই জিনিস। ঠিক আছে? তো এখানে এই যে আইসিটা আমরা এতক্ষণ যেই স্কেমেটিক ডায়াগ্রামটা দেখলাম, এখানে দুইটা ভোল্টেজের লাইন কিন্তু গিয়েছে। এখানে একটা হচ্ছে ভিপিএস এবং একটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর 1.8 ভোল্ট, এবং আরেকটা যে খয়েরি কালার লাইনটা দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত। এই লাইনটা সামনের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিপিএ এপিটি, এটা এই 4G আইসির সাথে সম্পৃক্ত হয়েছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এপিটি আইসি নষ্ট হলে কি হতে পারে ফোনের মধ্যে। সাধারণত যখন একটা বোর্ডের মধ্যে নেটওয়ার্ক সেকশনে সমস্যা হয়,
আমরা অনেক টেকনিশিয়ান ভাইরা প্রথমত আরএফআইসি চেঞ্জ করি, পিএফও চেঞ্জ করি এবং অন্যান্য আইসি চেঞ্জ করি, কিন্তু আপনাদের উচিত যে কোনো আইসি চেঞ্জ করার আগে এখানে এই যে আরএফআইসির মধ্যে যে লাইনগুলো আসছে, এখানে ভোল্টেজ রেগুলেটর লাইন 2A 1.0 ভোল্ট, এখানে এই লাইনটার মধ্যে এই লাইনটা কোথায় গেছে, এখানে আরএফআইসির মধ্যে একটা পিনের মধ্যে গেছে। তো যাওয়ার আগে এখানে ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত হয়েছে, এই লাইনটার মধ্যে 1.0 ভোল্ট আসবে। আপনি যখন ফোনটা রানিং অবস্থায় সিম লাগিয়ে হট টেস্টিং করবেন, ভোল্টেজ মাপবেন, তখন অবশ্যই এখানে 1.0 ভোল্ট আসতে হবে। এবং এখানে আরও যে দুইটা লাইন আছে, এখানেও এই যে লেখা আছে 1.8 ভোল্ট এবং 1.2 ভোল্ট এই লাইনগুলোতে আসবে। তো যদি এই লাইনে যেই ভোল্টেজের মাপ এখানে দেয়া আছে সেই মাপ অনুযায়ী ভোল্টেজগুলো যদি না আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে হয়তো এমন হতে পারে যে এই যে ভোল্টেজের লাইনগুলো যেখানে আসছে এবং এখানে কিছু ক্যাপাসিটারের সাথে জড়িত আছে, হয়তো এই ক্যাপাসিটার শর্ট হতে পারে। সো নাম্বার 1 হচ্ছে এটা, এবং নাম্বার 2 হচ্ছে যে আপনার লাইনগুলো যেখান থেকে আসছে, লাইনগুলো আসছে হচ্ছে পাওয়ার আইসি থেকে, ঠিক আছে, মিনি পাওয়ার আইসি থেকে। তো মিনি পাওয়ার আইসিটা থেকেই কিন্তু সমস্যাটা আসতে পারে। এবং আরেকটা সমস্যা যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে যে আপনার এপিটি আইসি যেটা, এই যে এটা হচ্ছে এপিটি আইসি, এপিটি আইসি যদি কাজ করা বন্ধ করে দেয়, এপিটি আইসির এখানে যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আইসি বলবে যে আগে এপিটি আইসি ঠিক করো, তারপরে তোমার ভোল্টেজ দিব, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছেন 3 নাম্বারটা হচ্ছে এপিটি আইসিতে প্রবলেম হইলে কিন্তু এখানে ভোল্টেজ আসবে না। আর এখানে যদি ভোল্টেজ না আসে, সেক্ষেত্রে আপনি যদি আরও 10 বার আইসি চেঞ্জ করেন, সব আইসি চেঞ্জ করে ফেলেন, তাও কিন্তু কোনো কাজ হবে না। এবং 4 নম্বর অপশন হচ্ছে যে যদি এই এইখানে যেই আরএফআইসি আছে, এই আরএফআইসিটার মধ্যেই যদি কানেকশন মিসিং থাকে কোনো ধরনের, বা কোনো ধরনের যদি ফল্ট থাকে আইসির মধ্যে, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আইসি ভোল্টেজ দিবে না, যে আগে তোমার নেটওয়ার্ক আইসি ঠিক করো, তারপরে আইসো পাওয়ার আইসি নিতে। বিষয়টা হয়ে গেছে ভাঙ্গা মগের মধ্যে আপনি পানি নিতে গেছেন, বাট আপনাকে পানি দিবে না, কারণ পানি তো পড়ে যাবে। সো এটাই তো, এই 4টা বিষয় মাথায় রাখবেন, যে 4টা কারণে কিন্তু ভোল্টেজ না আসতে পারে। আর ভোল্টেজ না আসলে আপনি আইসি বারবার চেঞ্জ করেও কোনো লাভ হবে না। তো অবশ্যই আইসি চেঞ্জ করার আগে এই ভোল্টেজগুলো আপনারা মেপে নেবেন। যদি দেখেন যে ভোল্টেজ নাই, সেক্ষেত্রে ক্যাপাসিটারগুলো চেক করবেন এবং এখানে আরএফআইসিটাও চেঞ্জ করে দেখতে পারেন, বাট আগে চেঞ্জ করবেন না, আগে আপনি যেই জিনিসটা সহজ স্টেপ সেইটা আগে পূরণ করবেন। তো এখানে লাইনগুলো আসছে পাওয়ার আইসি থেকে, পাওয়ার আইসিতেও কিন্তু সমস্যা হইতে পারে, বাট এটা খুব কম হয়, সবচাইতে বেশি হয় হচ্ছে এপিটি আইসি থেকে, ঠিক আছে। এখন এপিটি আইসি থেকে কি সমস্যাটা হয়, এপিটি আইসি কি নষ্ট হয় নাকি এপিটি আইসির লাইন নষ্ট হয়? আচ্ছা, যদি এপিটি আইসি থেকে সমস্যাটা হয় তাহলে কি প্রবলেম হবে দেখেন। আপনি কিভাবে বুঝবেন যে এপিটি আইসি সমস্যা হয়েছে? যখন আপনি ভোল্টেজ মাপবেন, এখানে তো ভোল্টেজ পাবেন তো না, বা পাইলেও সমস্যা নেই, বাট এইখানে যে 4G আইসি আছে আমাদের, এই 4G আইসির মধ্যে যে ভিপিএ লাইনটা আছে, এখানে অবশ্যই সিম লাগানো অবস্থায় ফোনের মধ্যে কিছুটা ভোল্টেজ এখানে আপনি পাবেন। তো যদি দেখেন যে এখানে ভোল্টেজ আসছে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে এপিটি আইসির মধ্যে ঝামেলাটা হতে পারে। আপনি দেখবেন যে এখানে ভোল্টেজ আসছে কিনা, এখানেও যদি না আসে তাহলে অবশ্যই এপিটি আইসির ভিতরে ঝামেলা আছে। এখন ঝামেলাটা কি হয়, আসলে কি এপিটি আইসি নষ্ট হয়? আপনি কি করবেন, প্রথমে আপনি এখানে ক্যাপাসিটারগুলো বা অন্যান্য যেই কম্পোনেন্টগুলো আছে আশেপাশে, যেমন কয়েল আছে, এগুলো মাপলেন। মাপার পরে আপনি এখানে যে আইসিটা আছে, এই আইসিটা তোলার পর আপনি এই লাইনগুলো মাপতে হবে। যেমন আমি স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে একটু বুঝাই। এখানে এই ডায়াগ্রামের মধ্যে যদি আপনার এই RFFE5 ডাটা লাইন এবং সিএলকের যে লাইন, এস ডাটা এবং SCLকের যে লাইন, এই লাইনের মধ্যে যে কোনো একটা লাইন যদি এই এপিটি আইসির মধ্যে না আসে বা মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এপিটি আইসি ভিপিএ এপিটিকে ভোল্টেজ দিবে না। মানে আমি বোঝাই, এই আইসির মধ্যে দুইটা পিন থাকে, সিএলকে এবং ডাটা, যে লাইন দুটা সিপিইউ থেকে আসে, এবং ওই লাইন দুটা আপনার 4G PFO 2G PFO এবং আরএফআইসির সাথেও সম্পৃক্ত থাকে, একই লাইন। তো এই লাইনটা যদি এপিটি আইসির মধ্যে মিসিং হয়ে যায় কোনোভাবে, লাইনটা যদি ঠিকভাবে এপিটি আইসির ভিতরে না আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এপিটি আইসি ভোল্টেজ তৈরি করবে না, এই যে ভিপিএ লাইনটার মধ্যে ভোল্টেজ সে দিবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে নেটওয়ার্ক সেকশনের বিষয়টা কতটা হার্ড, এবং এখানে স্কেমেটিক ডায়াগ্রাম যদি আপনি না বুঝে থাকেন, আপনি বারবার ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ কয়েকবার চেষ্টা করলে আপনি অবশ্যই বুঝবেন। তো আসলে আমি নেটওয়ার্ক সেকশনের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, লাস্ট স্টেপ পর্যন্ত কী কী করতে হয় সব কিছু আমি থিওরিক্যালিভাবে আপনাদেরকে স্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কিছু বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।